এল উরুগুয়ে নামে এক লোকের নেতৃত্বে একটা ডাকাত দল স্পেনের ভ্যালেন্সিয়ার একটি ব্যাংকে একদিন ডাকাতি করার প্রস্তুতি নেয়। তাদের উদ্দেশ্য ছিল সেফটি ভল্ট থেকে যতগুলো সম্ভব বাক্স চুরি করা এবং তারপর একটা পরিত্যক্ত পাতাল রেল টানেল ধরে পালিয়ে যাওয়া। কিন্তু কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে টানেলের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় এই ডাকাত দলের পরিকল্পনা এলোমেলো হয়ে যায়। কিন্তু এর থেকেও আরেকটা সাংঘাতিক ব্যাপার ঘটে যায় তাদের সাথে। এই ডাকাতরা মনে করেছিল এল উরুগুয়ে তাদের অন্য সব সাধারণ ডাকাতির মতো একটা ব্যাংক লুট করার পরিকল্পনা করেছে। কিন্তু পরে ডাকাতরা একটা ভয়ঙ্কর সত্য জানতে পারে। ভল্টের সেফে 314 নম্বর বাক্সে এমন একটা কিছু তারা খুঁজে পায় যেটা দিয়ে উল্টে ফেলা যেত পুরো সরকারি সিস্টেম। কি ছিল ভল্টের সেই সেফ ডিপোজিটের 314 নম্বর বাক্সে? জানতে হলে এই স্প্যানিশ থ্রিলার টু সেল ফ্রম এ থিপ এর এক্সপ্লেইন আপনাদের শুনতে হবে। হেই বন্ধুরা, ওয়েলকাম টু স্টোরি ফাইল। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো চলুন এবার মুভির গল্পে আমরা ঢুকে পড়ি। মুভি শুরু হয় স্পেনের অন্যতম একটা প্রসিদ্ধ শহর ভ্যালেন্সিয়ায়। বেশ কিছুদিন ধরেই এখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে, তাই অনেক জায়গায় বন্যাও দেখা দিয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই যান চলাচল ব্যাহত হচ্ছে। ট্রাফিক জ্যামে মানুষের অবস্থাও তথৈবচ। আর এর মধ্যেই স্যান্ড্রা নামে এক ব্যাংক ম্যানেজারকে এই ট্রাফিক জ্যামের মধ্যেই গাড়িতে বসে থাকতে দেখি। কিন্তু বৃষ্টি বা ট্রাফিক জ্যামের দিকে তার মন নেই। সে ভাবছিল তাকে দ্রুত অফিসে পৌঁছাতে হবে আজ। তার এক সহকর্মী ফোন করে বলেছে একটা ব্যাংক কেলেঙ্কারির অভিযোগে তাকে চাকরি থেকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আতঙ্কের বিষয় হলো তার মতো সান্ড্রার নামটাও এই অর্থ কেলেঙ্কারির ব্ল্যাক লিস্টে আছে। তো কিছুক্ষণ পর ট্রাফিক জ্যাম ঠেলে স্যান্ড্রা শেষ পর্যন্ত ব্যাংকে এসে পৌঁছায়। কিন্তু পৌঁছে সে দেখতে পায় অনেকেই বৃষ্টির কারণে একটু লেট করে আসছে আজ। এছাড়া অনেক সিকিউরিটি গার্ডও তখনও আসতেই পারেনি। অন্যান্য দিনের মতো স্বাভাবিক ব্যস্ততার মধ্য দিয়েই সেদিনের ব্যাংকের সাধারণ কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই শুরু হয়। অনেক গ্রাহককে লাইন ধরে দাঁড়িয়ে সেবা নিতে দেখা যায়। তো ব্যাংকের মধ্যে যখন এই অবস্থা, ঠিক তখন হঠাৎ করেই একটা ডাকাত দল ভেতরে প্রবেশ করে। আর চিরাচরিত যে নিয়ম সেটা মেনেই ডাকাতরা সেই পন্থায়, মানে সবাইকে গান পয়েন্টে নিয়ে চুপচাপ তাদের আদেশ মানার নির্দেশ দেয়। এছাড়া একটা সাংঘাতিক ব্যাপারও এ সময় লক্ষ্য করা যায়। ডাকাতরা তাদের পুরো শরীরে বোম ছেট করে এসেছিল, মানে নিজেদের প্রাণের কোনো মায়া এদের মধ্যে ছিল না। এই ডাকাত দলের লিডার ছিলেন এল উরুগুয়ে নামে এক লোক। সে এবার ব্যাংকে অবস্থান করা সবাইকে সাধারণ কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয় এবং তারপর সবাইকে ব্যাংকের মাঝখানে একত্রিত হতে বলে। এল আসলে এই ব্যাংকে সবাইকে হোস্টেজ বানিয়ে তার কাজটা শেষ করতে চাইছিল। মিডল পয়েন্টে জড়ো করার পর এল সবাইকে সহযোগিতা করার অনুরোধ করে, যাতে তারা লুটপাটের কাজটা দ্রুত শেষ করে এখান থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু সেই সাথে সে এটাও বলে, যদি তাদের মধ্যে কেউ এই আদেশ মানতে অস্বীকার করে বা চালাকি করে তাহলেই পুরো ব্যাংক তারা বোমা দিয়ে উড়িয়ে দেবে। এলের কথার মধ্যে এক কর্মচারী এবার একটা কাণ্ড করে বসে। সে লুকিয়ে ইমার্জেন্সি বাটনটা চেপে দেয়, যেটার আবার সরাসরি লিঙ্ক ছিল পাশের পুলিশ স্টেশনের সাথে। কিন্তু তার এই গোপন কাজটাও ধরা পড়ে যায় ডাকাতদের চোখে। এল এবার সেই কর্মচারীকে ধরে ফেলে এবং তাকে ভয় দেখিয়ে নানা রকমের হাসির ঠাট্টায় মেতে ওঠে সে। কিন্তু লোকটাকে প্রাণে মেরে ফেলা হয় না, তবে মাথায় একটা আঘাত করে তাকে বেহুশ করে দেওয়া হয়। কিন্তু এল বুঝতে পারছিল অকাজ যেটা ঘটার সেটা ঘটে গিয়েছে। ইমার্জেন্সি বাটনে প্রেস করা হয়েছে, মানে পুলিশ সজাগ হয়ে গিয়েছে। আর পুলিশ জেনে গিয়েছে এই ব্যাংকে ডাকাতি চলছে। আর যেহেতু এখন পুলিশ এই রোবারি কেসটাতে ইনভলভ হয়ে গিয়েছে, তাই এল এই সকল বন্দীকে এবার পরিস্থিতির গুরুত্বটা বোঝাতে শুরু করে। সে আগেই তাদের বলে দিয়েছিল যদি কোনো কথা তার না মানা হয় তাহলে তাদের পরিণতিটা কি হবে। এরপর এল লোকো নামের এক সহযোগীকে ব্যাংকের সিসিটিভি নেটওয়ার্ক বন্ধ করার নির্দেশ দেয়। লোকো ছিল একজন কম্পিউটার এক্সপার্ট। সে এল এর কথা মতো সিসিটিভিগুলোর অ্যাক্সেস বন্ধ করে দিতে শুরু করে, যাতে বাইরের মানুষ, বিশেষ করে পুলিশ, ব্যাংকের ভেতরে কি হচ্ছে সেটা দেখতে না পায়। অন্যদিকে বাইরে খুব অল্প সময়ের মধ্যে পুলিশের একটা দল এসে হাজির হয়। কিন্তু তারা ব্যাংকে আর প্রবেশ করতে পারে না, কারণ পুরো ব্যাংকের জানালা দরজাগুলো ভেতরের ডাকাতরা বন্ধ করে দিয়েছিল। তাই পুলিশ ক্যাপ্টেন বাইরে থেকেই পরিস্থিতির উপরে নজর রাখতে শুরু করে। সেই সাথে কোনো অ্যাকশনে যাওয়ার জন্য তারা তাদের সিনিয়র অফিসারের জন্য অপেক্ষা করতে থাকে। এর কিছুক্ষণ পর পুলিশ ডিপার্টমেন্টের এক সিনিয়র অফিসারকে সেখানে আসতে দেখা যায়। এই লোকটার নাম ছিল ডোমিঙ্গো। তাকে বিশেষভাবে নিয়ে আসা হয়েছিল ডাকাতদের সাথে একটা নেগোসিয়েশন বা মীমাংসা করতে।
মানে ডাকাতটা কি চাইছে সেটার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পুলিশের প্রধান উদ্বেগের বিষয় ছিল বন্দিরা, তাদের কিভাবে মুক্ত করে বের করে আনা যায় সেটার দিকেই বেশি ফোকাস দিয়েছিলেন ডোমিঙ্গো, এবং তারপরেই তিনি এটা সূত্র ধরে ডাকাতদের সাথে আলাপ আলোচনা করতে শুরু করেছিলেন। ডোমিঙ্গোর প্রস্তাবে যথারীতি এলরাও সাড় দিয়েছিল, কিন্তু একই সাথে সে তার কাছে নানা রকমের আবদার জানাতেও শুরু করে, যেমন তারা বন্দীদের মুক্তি দেবে, কিন্তু তাদের নিরাপদে সরে যাওয়ার জন্য একটা বড় বাস দিতে হবে, কোনো পুলিশ আশেপাশে তাদের থাকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তবে এই কথার মাধ্যমে এল মূলত চাইছিল শুধু সময় ক্ষেপণ করতে, কারণ তার উদ্দেশ্যটা ছিল ভিন্ন। এল এদিকে যখন ডোমিঙ্গোর সাথে কথা বলায় ব্যস্ত, তখন অন্যদিকে এলের এক বন্ধু গেলিগো ম্যানেজারের অফিসে প্রবেশ করে। আর এখানেই সান্ড্রা, মানে প্রথমে আমরা যে ম্যানেজারকে দেখেছিলাম সেই মহিলাকে দেখতে পাই। সে আসলে এতক্ষণ এতটাই কাজে মগ্ন ছিল যে বুঝতেই পারিনি বাইরে কি হচ্ছে। তবে গেলিগে ভেতরে ঢোকার পর মহিলার হুঁশ ফেরে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই গেলিগো তাকে ধরে ফেলে। অন্যদিকে এল আগে থেকেই দুজন ডাকাতকে নির্দেশ দিয়েছিল ডিপোজিট লকার খুলে সেখান থেকে মূল্যবান জিনিসগুলো বের করে নিতে। তাই দেখা যায় সেই দুইজন ডাকাত নিজেদের কাজে লেগে পড়েছে। ব্যাংকের এই সেফটি লকারগুলোতে শুধু টাকাই নয়, অনেক দামি দামি গহনা, নেকলেস, এগুলো তারা খুঁজে পায়। যেহেতু তাদের হাতে খুব কম সময় ছিল, তাই এই কম সময়ের মধ্যেই তারা পুরো কাজটা শেষ করতে চাইছিল। তো এদিকে যখন এসব চলছে, তখন অন্যদিকে গেলিগোকে দেখা যায় স্যান্ড্রাকে সাথে নিয়ে সে চলে এসেছে বিল্ডিংয়ের একেবারে নিচের অংশে। মেয়েটাকে একটা জায়গায় বন্দি করে রেখে সে একটা মেটাল ডিটেক্টর ইউজ করে কিছু একটা খুঁজতে শুরু করে, আর এর কিছুক্ষণ পরে সে মেঝেতে একটা গর্ত করতে আরম্ভ করে দেয়। এবং এবার আমরা বুঝতে পারি এই গেলিগো আসলে মেটাল ডিটেক্টর দিয়ে কি খুঁজছিল। মূলত সে ধাতব কিছু সন্ধান করছিল। আর এবার আমরা দেখতে পাই নতুন তৈরি একটা গর্তের নিচে বিশাল একটা টানেলের অবয়ব ফুটে উঠেছে। আসলে গত 2 মাস ধরে এল এবং তার সঙ্গীরা প্লাম্বারের ছদ্মবেশে এই টানেলের কাজই করছিল। তারা জানতো ব্যাংকের আশেপাশে ড্রেনেজ সিস্টেম আছে, তাই তাদের মাথায় সেদিনের পরে এই ব্যাংক ডাকাতির পরিকল্পনাটা আসে। গত 2 মাস ধরে তারা এই টানেলটাকে ব্যাংকের নিচ অবধি নিয়ে এসেছে, যাতে ডাকাতির পর এখান থেকে তারা খুব সহজেই পালিয়ে যেতে পারে। আর এটা ছিল খুব সেফলি একটা পরিকল্পনা, কারণ পুলিশও এই টানেলের খবর জানতো না। তাই পালিয়ে যাওয়ার পরে তাদের ধরা পড়ার চান্সও ছিল শূন্যের কোঠায়। কিন্তু দুর্ভাগ্যবশত এই পরিকল্পনাটি ভ্যালেন্সিয়ার ভারী বৃষ্টিপাতের কারণে ফেল করে। ওই যে প্রথমেই আপনাদের বলেছিলাম অনেক জায়গায় বন্যা হয়েছে, তো সেই বন্যার পানি এলদের তৈরি করা এই নতুন টানেলেও একেবারে টইটুম্বর করছিল। টানেলের মধ্যে অথই পানির দেখা পেলেও গেলিগো তবু টানেলের ভেতরে ঢুকে সেখানকার স্রোত কতটুকু বা কতটা শক্তিশালী সেটা পরীক্ষা করতে শুরু করে। কিন্তু সে উপলব্ধি করে স্রোত এখানে অনেক শক্তিশালী, এবং এখান দিয়ে তারা যেতে পারবে কিনা সেটা নিশ্চিতভাবে সে বলতে পারবে না। তো বিষয়টা অবজার্ভ করার পর টানেল থেকে উঠে আসে গেলিগো, এবং এই ব্যাপারটা নিয়ে এলকে সে বিস্তারিত জানায়। কিন্তু তার কথা এল বিশ্বাস করতে চায় না, এবং এটা সে মানতেও চায় না। উপরন্তু সে গেলিগোকে বলে আমাদের পরিকল্পনা মাফিকই চলতে হবে। আসলে এল ছিল অনেক রাগী, তাই সে গেলিগোর উপরে এসব কথা বলার পরেও অনেক রেগে যায়। সে আরও বলে আমাদের এক্সিট প্ল্যান একটাই, এই টানেল ব্যবহার করেই আমাদের বের হতে হবে, এছাড়া অন্য কোনো পথ নেই পালানোর। কিন্তু দেখা যায় গেলিগো এলের এ ধরনের আচরণে কিছুটা কষ্ট পায় এবং তার উপরে ক্ষুব্ধ হয়। কিন্তু এই লোকটা এলকে ভীষণ ভয় পেত, তাই সে কিছু বলে না। এদিকে স্যান্ড্রা বন্দি থাকলেও চুপচাপ এলদের এসব কথাবার্তা কিন্তু শুনছিল, আর ডাকাতদের কথাবার্তায় সে বুঝতে পেরেছিল তার মতো এই ডাকাতরা বিপদে পড়েছে। তাই সে একটু পরেই সুযোগ বুঝে গেলিগোর সাথে আলাপ জমাতে শুরু করে। আসলে তার কাছে অন্য আরেকটা প্রস্তাবও ছিল। যদিও প্রথমে গেলিগো স্যান্ড্রার সাথে কথা বলতে রাজি ছিল না, কিন্তু স্যান্ড্রা তাকে এক পর্যায়ে তার বশে আনতে সক্ষম হয় একটা বিশেষ চাল দিয়ে। স্যান্ড্রা গেলিগোকে বলে ব্যাংকের ডিপোজিট বক্সে একটা মূল্যবান সরকারি জিনিস আছে, সেই বস্তুটাই এতটা গুরুত্বপূর্ণ সেটাকে এখানে যেদিন নিয়ে আসা হয়েছিল সেদিন প্রচণ্ড কড়া সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছিল, এবং পুলিশ ফোর্সের তত্ত্বাবধানে সেটি এখানে রেখে যাওয়া হয়। এই খবরটা শুনে গেলিগো স্যান্ড্রার উপরে এবার বিশ্বাস করতে শুরু করে, এবং তাদের মধ্যে এক পর্যায়ে একটা বন্ধুত্ব তৈরি হয়, এবং সেই সাথে একটা চুক্তিও হয়। আর সেটাকে স্মারক হিসেবে এক ব্যাগ হীরা স্যান্ড্রার কাছে রাখতে দেয় গেলিগো। এই চুক্তির বাইরেও স্যান্ড্রা গেলিগোর সঙ্গে মিলে একসাথে কাজ করতে চায়,
তবে সে এটাও বলে দেয় আমাদের এই চুক্তিটা যেন গোপন থাকে। এল বা অন্য কেউ যদি এটা জানতে পারে তাহলে তারা তোমাকে তো দল থেকে বের করে দেবেই, আর আমাকেও শেষ করে ফেলবে, তাই সেদিকেও খেয়াল রাখতে হবে। মানে সে আসলে গাছেরটাও খেতে চাচ্ছিল, আবার নিচেরটাও গোড়াতে যাচ্ছিল। যাই হোক, যে বাক্সে ওই মূল্যবান সরকারি জিনিসটা রাখা হয়েছিল সেই বাক্সের নাম্বারটা ছিল 314, আর এটাও স্যান্ড্রা বলে দেয় গেলিগোকে। অপরদিকে এই ডাকাতির খবর পুরো গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্রেকিং নিউজ হিসেবে এটা প্রচার হতে থাকে। আর এসব দেখে অন্য একটা সিকোয়েন্সে আমরা দেখতে পাই সেরিনা নামে এক মহিলাকে ভীষণ তৎপর হয়ে পড়তে। সেরিনার স্বামী ছিল একজন পলিটিশিয়ান এবং সে একটা দুর্ঘটনায় তখন কোমায় ছিল। 314 নম্বর লকারে যে সিক্রেট বিষয়টার কথা সান্ড্রা বলেছিল সেটা ছিল এই সেরিনার স্বামীর। তো সেরিনাকে দ্রুত ফেরেন নামের এক লোকের সঙ্গে এবার যোগাযোগ করতে দেখা যায়। সে তাকে এই খবরে পাওয়া বিষয়টার বিষয়ে বিস্তারিত জানায় এবং সে 314 নম্বর বাক্সটাকে যেভাবেই হোক দ্রুত উদ্ধার করতে অনুরোধ করে। সেরিনা তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেন নগর ভবনের সব অফিসারদের সাথে যোগাযোগ করতে শুরু করে এবং দেখা যায় অদ্ভুতভাবে সেই অফিসাররাও আতঙ্কিত হয়ে পড়েছে এবং দ্রুত একটা ইমার্জেন্সি মিটিং কল করা হয়। ব্যাংকের ভল্টে 314 নম্বর বাক্সে রাখা সেই মূল্যবান জিনিসটা রক্ষার জন্য একের পর এক প্ল্যানিং চলতে থাকে সবার মধ্যেই। এদের আলোচনা থেকে জানা যায় ওই মূল্যবান জিনিসটা হচ্ছে একটা হার্ড ড্রাইভ এবং এই হার্ড ড্রাইভে বর্তমান সরকারের বড় বড় কর্মকর্তাদের যত রকমের অপকর্ম এবং দুর্নীতি আছে সেগুলোর কেস ডিটেইল এবং একটা তালিকাও রাখা হয়েছে। আর যদি এই তালিকাটা প্রকাশিত হয়ে পড়ে তবে এই সরকারের উপর থেকে জনগণের বিশ্বাস তো ভেঙে যাবেই, আর বলাই বাহুল্য সরকার সাথে সাথে ফল করবে। সার্বিক অবস্থা বিবেচনা করে ফেরেন তার স্পেশাল টিমের সাথে এবার মিটিংয়ে বসেন এবং একটা পুলিশ ফোর্স রেডি করে ফেলেন। এদেরকে নির্দেশ দেওয়া হয় ব্যাংকে ঢুকে ডাকাতদের অ্যাটাক করতে। আসলে ফেরেনও ওই অবৈধ কাজের সাথে জড়িত ছিল এবং ওই তালিকায় তার নামটাও ছিল। সে ভাবছিল যদি ডাকাতরা হার্ড ড্রাইভটা পেয়ে যায় তাহলে অন্যদের মতো সেও বিপদে পড়বে। ফেরেনের এই মিটিংয়ে এবার মেলিনজো নামে একজন সিনিয়র ব্যক্তির উপস্থিত হতে দেখা যায়। সে এবার ভয়ানক একটা কথা বলে বসে সবাইকে। সে বলে, আমি ওই ডাকাতদেরকে হায়ার করেছিলাম। বোঝেন বিষয়টা, ডাকাতদের লিডার এলের সাথে আমার একটা গোপন চুক্তি হয়েছিল। চুক্তিটা ছিল এরকম, সে মানে এল ডাকাতের ছদ্মবেশে ওই ব্যাংকে ঢুকবে এবং লকার থেকে হার্ড ড্রাইভটা বের করে আনবে। মেলিনজোর এই কথা শুনে ফেরেন এবং অন্য সব অনেক রেগে যায় তার প্রতি। আসলে মেলিনজোর প্ল্যান ছিল সবকিছু একদম চুপচাপ ভাবে শেষ করা, কিন্তু এখন বিষয়টা যেদিকে গড়াচ্ছে এবং পুলিশের অনেক ইউনিট যেভাবে এতে জড়িয়ে গিয়েছে তাই সে বাধ্য হয়েছে সকলকে বিষয়টা জানানোর। মেলিনজো চেয়েছিল ওই হার্ড ড্রাইভটা নিজের কাছে রেখে দিতে, যাতে পরবর্তীতে সরকারকে কেউ ব্ল্যাকমেইল করতে চাইলে সেটাকে অস্ত্র হিসেবে যাতে সে ব্যবহার করতে পারে। তো এদিকে এসব চললেও অন্যদিকে ব্যাংকের মধ্যে এল এবং তার সঙ্গীরা তড়িঘড়ি করে ব্যাংক থেকে বেরিয়ে আসার চেষ্টা চালাতে শুরু করেছিল। এজন্য এল কিছু কাজ করতেও শুরু করে। প্রথমে বন্দীদের হাঁটু গেড়ে দরজার সামনে সে বসতে বলে। এরপর তাদের সবার বুকে বুলেট প্রুফ ভেস্ট পরিয়ে দেওয়া হয় এবং একই সাথে তাদেরকে ফেক অস্ত্রও রাখতে বলা হয়। এটি আসলে পুলিশকে ধোঁকা দেওয়ার জন্যই করা হচ্ছিল, যাতে পুলিশরা কনফিউজ হয়ে যায় এই বিষয়গুলো দেখে আর তাড়াহুড়ো না করে, আর এদিকে এলরা এতে একটু সময় পেয়ে যাবে। তো এরপর দেখা যায় এল চুপচাপ ডিপোজিট ভল্টে এসে ঢুকেছে এবং 314 নম্বর লকার থেকে সেই হার্ড ড্রাইভটা বের করে আনছে। আর ঠিক সেই সময় গেলিগো সেখানে চলে আসে এবং এলকে এই অবস্থায় দেখে ফেলে। এলকে এই অবস্থায় দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল গেলিগো, কারণ এল যে এই হার্ড ড্রাইভ সম্পর্কে আগে থেকেই জানতো এই বিষয়ে তার কোনো ধারণাই ছিল না। এলের হার্ড ড্রাইভ চুরি করা দেখে গেলিগো তার উপরে এবার রেগে যায়, কারণ তারা সবাই জীবন বাজি রেখে এলের সাথেই ডাকাতিতে এসেছিল, আর এদিকে এল এসেছিল তার নিজের স্বার্থের জন্য। যাই হোক, এ সময় এল নিজেও গেলিগোকে এখানে দেখে অবাক হয়, কারণ তার তখন সেখানে আসার কথা ছিল না। গেলিগোকে দেখে এল তাকে জিজ্ঞাসা করে, তুমি এই লকার সম্পর্কে কোথা থেকে জানলে? গেলিগো উত্তরে এবার সান্ড্রার কথাগুলো তাকে সব জানিয়ে দেয়। গেলিগোর কথা শেষ হলে সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। দেখা যায় গেলিগো এবং এল নিজেদের মাস্ক এবার খুলে ফেলেছে। এল গেলিগোকে বলে, এখন রাগারাগি করার সময় না, আমাদের আগে এখান থেকে যেভাবেই হোক বেরোতে হবে, আর এই বিষয়টা নিয়ে আমরা আলাপ পরে করব। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তারা সেই টানেলে এবার প্রবেশ করে। প্রথমে এল টানেলটা পার হওয়ার জন্য পানির স্রোতের মধ্যেই ডুব দেয়,
কিন্তু সেখানে এত বেশি স্রোত ছিল যে সেটা অতিক্রম করতে পারে না এল। তাই সে বুঝতে পারে এখানে এভাবে তাদের চেষ্টা করলে চলবে না, বিকল্প কোনো পথ দেখতে হবে। অপরদিকে বাইরে অবস্থান করা ডোমিঙ্গো এলদের সাথে বারবার যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছিল, কারণ সে সময় এল এবং তার লোকেরা টানেলে বসে চিন্তা করছিল এবার কি করবে তারা। এদিকে পুলিশদের একটা ইউনিট ততক্ষণে রেডি হয়ে ভিতরে ঢুকে একটা রেস্কিউ মিশন পরিকল্পনা করারও চেষ্টা শুরু করেছিল। মানে বলা যায় সার্বিক অবস্থা একেবারে ঘেটে ঘ হয়ে গিয়েছিল। কিন্তু পুলিশরা ভেতরে ঢোকার আগে ডোমিঙ্গো চাইছিল ডাকাত দলের প্রধানের সাথে শেষবারের মতো একবার কথা বলতে। কিন্তু ডাকাতদের সাথে যোগাযোগ ব্যর্থ হওয়ার পর পুলিশ ফোর্স যখন মিশন স্টার্ট করতে যাবে ঠিক তখনই এল নিচে থেকে উপরে উঠে আসে এবং ডোমিঙ্গোর ফোনটা রিসিভ করে। এরপর এল নানান রকমের কথাবার্তা বলে সময় ব্যয় করতে থাকে। একেবারে শেষের দিকে সে বলে, আমাদের জন্য কিছু খাবার পাঠানোর ব্যবস্থা করুন। এটা বলার কারণ আর কিছুই ছিল না, শুধু সময় ক্ষেপণ মাত্র। তো ডাকাতদের সাথে কথা যেহেতু হয়েছে তাই পুলিশ ফোর্স মিশনটা সাময়িকভাবে স্থগিত করে। কিন্তু এই অবস্থায় পুলিশরা বিভ্রান্ত হয়ে পড়েছিল, বিশেষ করে ডোমিঙ্গো, কারণ খুব দ্রুত তারা এই হোস্টেস সিচুয়েশনটা হ্যান্ডেল করতে চাইছিল। তাই তারা এবার সবাইকে পিছন দিকে সরে যেতে বলে এবং অ্যাকশন শুরু করার প্রস্তুতি নিতে শুরু করে। ওদিকে মেলিনজো মানে সেই সরকারি প্রতিনিধি একসময় পুলিশ কন্ট্রোল রুমে চলে আসে এবং ডোমিঙ্গোকে নির্দেশ দেয় যে তার জায়গায় এখন সিচুয়েশনটা সে হ্যান্ডেল করবে। আসলে এর মাধ্যমে মেলিনজো চাইছিল পুরো সিচুয়েশনটা তার নিয়ন্ত্রণে নিতে। ফলে এই রদবদলের পর এলদের চাহিদা অনুযায়ী ব্যাংকের ভেতরে পাঠানো হয় খাবার। দেখা যায় ডাকাতরা সেই খাবারগুলো হোস্টেসদের মধ্যে বিতরণ করছে। আসলে এল চাইছিল একটি ব্যাকআপ পরিকল্পনা তৈরি করতে, তাই সে এবার সেই গোপন হার্ড ড্রাইভটা তার সঙ্গীদের দেখায়। গেলিগোর মতো বাকিরাও এটা সম্পর্কে অবগত ছিল না। তারাও এলকে সব জানার পরে এবার দোষারোপ করতে শুরু করে। সবার চাপ সামলাতে না পেরে এল কথা ঘুরিয়ে এবার গেলিগোকে নানা রকম কথা শোনাতে শুরু করে এবং এরপর সে সান্ড্রাকে খুঁজতে থাকে। স্যান্ড্রা এ সময় একটা টয়লেটে লুকিয়েছিল এবং গেলিগোর কাছ থেকে পাওয়া সেই হিরেগুলোকে সে লুকোনো ট্রাই করছিল, মানে মেরে দেওয়ার ধান্দা আর কি। কিন্তু এল ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয়। তাকে দেখে সান্ড্রা এবার এমন ভাব করে যেন সে ধোয়া তুলসীর পাতা, সে ওই হিরে সম্পর্কে যেন কিছুই জানে না। তাদের এই তর্কাতর্কির মধ্যেই সেখানে আবারও একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এলের এক সহকর্মী ভ্যালেরা উল্টো পাল্টা চেঁচামেচি করে দলের মধ্যে একটা ফাটল ধারানোর চেষ্টা করেন। আর এর ফলে এল ভাবতে শুরু করে এই স্যান্ড্রার মধ্যেই যত গণ্ডগোল, আর সে হীরের বিনিময়ে এই গেলিগোকে এই তথ্যগুলো দিয়েছে। তো এদিকে যখন এই অবস্থা, অন্যদিকে লোকও আর একটা কাজ করে বসেছিল। তবে কাজ না বলে এটাকে অকাজ বললেই ভালো ছিল। তাকে বলা হয়েছিল টেকনিক্যাল বিষয়গুলো দেখার জন্য, কিন্তু সে ওই হার্ড ড্রাইভে কি আছে সেটা দেখার জন্য একদম উঠে পড়ে লাগে। আর কৌতূহলের কারণেই বেচারা একসময় ধরা খায়। সেই হার্ড ড্রাইভের সিকিউরিটি ছিল খুবই কড়া লেভেলের। লোকও 2-3 বার ভুল পাজেল সলভ করলে দেখা যায় সমস্ত ফাইল হার্ড ড্রাইভ থেকে নিজে নিজেই ফরম্যাট হয়ে গিয়েছে। আর এটা দেখে একেবারে আতঙ্কিত হয়ে পড়ে লোকও। সে ভাবতে থাকে এল যদি এ বিষয়টা জানতে পারে তবে তাকে আর আস্ত রাখবে না। তো অন্যদিকে কন্ট্রোল রুমে মেলিনজো এলের সাথে আলোচনা শুরু করে দিয়েছিল এতক্ষণে এবং তার সঙ্গে একা সাক্ষাৎ করতে চাইছিল। ফলে এই সিদ্ধান্ত মোতাবেক কিছুক্ষণ পর তাদের দুজনকে দেখা যায় ব্যাংক ভবনের সামনে আসতে। মেলিনজো বুঝতে পারে এল তার মিশনে কোনো একটা গড়বড় করে ফেলেছে, তাই সে এবার এলকে ঠান্ডা মাথায় একটা কথা বলে, আমার কথা মতো চলো এল, আর বাড়াবাড়ি করো না, না হলে প্রবলেমে পড়বে। এল তার কথা এবার মাথা নাড়িয়ে ব্যাংকে প্রবেশ করে। সার্বিক পরিস্থিতিতে এলের মেজাজটা এবার একেবারে ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। চারিদিকে বিশ্বাসঘাতকতার গন্ধ পাচ্ছিল সে। তাই এল ভাবে এখন থেকে এই পুরো বিষয়টাকে সে নিজের মতো করে হ্যান্ডেল করবে। আর সেই চিন্তা থেকেই সে সবাইকে বলে মেলিনজো হোস্টেসদের বিল্ডিংয়ের পেছনের গেট দিয়ে বের করতে বলেছে। সেখানে পুলিশের একটা স্পেশাল টিম তাদের নিতে আসবে এবং সেটাও বলে তারা এবার সেই মোতাবেক কাজ করবে। কিন্তু তার কথার মধ্যেই লোকও এবার সত্যটা বলে দেয়, সে ওই হার্ড ড্রাইভটা মুছে ফেলেছে। এই কথা শোনার পর এবার এলের মাথায় রক্ত উঠে যায়, কারণ সে বুঝতে পারছিল এটা যদি মেলিনজো কোনোভাবে জানতে পারে তাহলে তাদের কারোরই রক্ষা নেই। আর এতক্ষণ এই হার্ড ড্রাইভটা ছিল এই পুরো ডাকাত টিমের কাছে একটা ব্রহ্মাস্ত্রের মতো, কারণ সে এর মাধ্যমেই একটা সফট এবং সেফ এক্সিট নিতে পারত। কিন্তু এখন সে কি করবে?
তো এইসব চিন্তাভাবনার মধ্যেই কিছুক্ষণ পরে দেখা যায় এলরা বিল্ডিংয়ের পেছনে অবস্থান করা পুলিশদের মেরে তাদের পোশাকগুলো নিজেরা পরে নিচ্ছে এবং ওই হোস্টেসদের অন্য একটা জায়গাতেও তারা সরিয়ে নেয়। এরপরে স্যান্ড্রাকে নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার চেষ্টা করে সে। তারা আসলে বোঝাতে চাইছিল ডাকাতটা শুধু স্যান্ড্রাকে পাঠিয়েছে এবং এরপর এক এক করে সবাইকে ছেড়ে দেবে। কিন্তু ঘটনাটা এবার অন্য একটা দিকে মোড় নেয়। লোকও ভয় পেয়ে পুলিশদের দিকে বন্দুক তাক করে, ফলে সেখানে স্বাভাবিকভাবেই একটা ফায়ারিং স্টার্ট হয়। আর এই ফায়ারিংয়ে স্যান্ড্রার একটা হাতে গুলি লাগে, কিন্তু গেলিগো এবার তাকে নিরাপদে সরিয়ে নিয়ে আসে। এদিকে এলরা দ্রুত আবার ব্যাংকের ভেতরে প্রবেশ করতে বাধ্য হয় এবং সোজা এবার সে মেলিনজোকে ফোন করে এবং বলে আমাদেরকে এখান থেকে সেফলি বের করার একটা ব্যবস্থা করে দাও, না হলে এক এক করে তোমাদের প্রত্যেকের প্রাণ যাবে। এই হুমকির পর মেলিনজো ডোমিঙ্গোর সাথে আলাপ করে। তাকে সে ঘুরিয়ে পেঁচিয়ে এটাই বোঝানোর চেষ্টা করে যে এল নিশ্চয়ই কোনো বড় একটা মিশনে নেমেছে, না হলে সে এমন তাড়াহুড়ো করতো না। অন্যদিকে আর একটা বিষয় লক্ষ্য করা যায়, এল এবং গেলিগো একটা জায়গায় বসে কথাবার্তা বলছে। এ সময় এল তাকে বলে আমাদের নিজেদের মধ্যে মারামারি করে কোনো লাভ হবে না, কোনো সমাধানই বেরিয়ে আসবে না। তো এরপরই এল ব্যাংক থেকে বের হওয়ার জন্য আরেকটা ফোনটি আঁটতে শুরু করে। তার মনে পড়ে ওই হার্ড ড্রাইভের প্রসঙ্গ উঠতেই মেলিনজোর চোখ মুখে একটা অন্যরকম ভাব চলে এসেছিল। তাই সে দ্রুত এবার মেলিনজোকে আবার ফোন করে এবং তার সাথে কথা বলার সময় সে এমন ভাব ধরে যে সে তাকে এটাই বোঝাতে চায় যে ওই হার্ড ড্রাইভের ভেতরে যা আছে সেগুলো সে ফাঁস করে দেবে যদি তার কথা বা শর্ত না মেনে নেওয়া হয়। এলের এই কথায় মেলিনজোর অবস্থাও এবার খারাপ হয়ে যায়। সেভাবে হার্ড ড্রাইভটা বুঝিয়ে এবার হারিয়েই ফেলবে সে। তাই মেলিনজো এবার দ্রুত ফ্রেরেনকে ফোন করে বলে তুমি এবার এলের সাথে কথা বলতে যাও। আসলে এল বলেছিল সরকারের উচ্চপদস্থ কোনো কর্মকর্তার সাথে তাকে কথা বলিয়ে দিতে হবে। তো এরপর আমরা দেখতে পাই এল আর গেলিগো ব্যাংক ভবনের বাইরে একটা গাড়িতে বসে ফ্রেরেনের সাথে কথা বলছে। এলরা তাকে বলে আমাদের এখান থেকে বের করে এয়ারপোর্টে নিয়ে যেতে হবে। তার এই কথায় ফ্রেরেন এবার রাজি হয়। তবে সে ওই হার্ড ড্রাইভের ব্যাপারে প্রশ্ন করতেই এল বলে ওঠে বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাদের এই স্ক্যান্ডাল পাবলিক করে দেব, আর সেই লিস্টে কিন্তু তোমার নামও আছে, তো যেটা করবে ভেবে চিন্তে করবে। আসলে এল এটা অনেকটা বাতাসে ঢিল মেরেছিল, কিন্তু ঢিলটা ঠিক মোক্ষম জায়গায় লেগেছিল। এলের এ ধরনের কথায় ফ্রেরেনও এবার চিন্তিত হয়ে যায় এবং মহা একটা মুশকিলে পড়ে যায়। সে ভাবতে থাকে এই ডাকাতদের সেফলি এক্সিট করিয়ে দিলেও জনগণ মিডিয়া এদের কাছে জবাবদিহিতা চাইবে, আবার এলের কথা না শুনলেও সে ওই হার্ড ড্রাইভটা পাবলিকের সামনে প্রকাশ করে দেবে। এই নিয়ে কথা বলতে বলতে সে এবার আবার মেলিনজোর কাছে যায় আর মেলিনজো তাকে বলে আমি আমার ডিউটি যথাসম্ভব পালন করেছি, এখন আপনি দেখুন কি করবেন। আসলে মেলিনজো অন্যদিকে একটা নতুন প্ল্যান করছিল এলকে ফাঁসানোর জন্য। এদিকে আবার ডোমিঙ্গো এদের দুজনকেই চোখে চোখে রাখছিল। বুঝতেই পারছেন ঘটনা প্যাচ খেলে পরিস্থিতি কোন দিকে যায়। মেলিনজোকে ডোমিঙ্গো প্রথম থেকেই সন্দেহ করছিল আর গোপনে এ দুজনের অতীত সম্পর্কে সে একটু খোঁজখবর নিচ্ছিল। আর এর থেকেই সে জানতে পারে মেলিনজো আর ফ্রেরেন একটা সিক্রেট সার্ভিসে একসময় একসাথে কাজ করত, আর তখনই তারা নানা রকম অবৈধ কাজে জড়িয়ে পড়েছিল। তো মেলিনজো এবার ফ্রেরেনকে বলে তুমি এখনই মাদ্রিদে যাওয়ার জন্য রেডি হও, আমিও এলের ব্যবস্থা করে সেখানে চলে আসব। আসলে সরকার এলকে এবং তার দলের সবাইকে মেরে ফেলার প্ল্যান করেছিল, কিন্তু এলকে বলা হয়েছিল সরকার তাদের দাবি মেনে নিয়েছে আর তাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। তো এরপরে আমরা দেখতে পাই পুলিশরা বাস এবং গাড়ি রেডি করে রেখেছে যাতে হোস্টেসরা সেগুলোতে বসে সেফলি হসপিটালে পৌঁছাতে পারে। অপরদিকে মেলিনজো শেষবারের মতো এবার এলকে ফোন করে আর তখনই এল বাইরে তাকিয়ে অবাক হয়ে যায়। আসলে তার অবাক হওয়ার কারণটা ছিল সে দেখতে পাচ্ছিল বৃষ্টি থেমে গিয়েছে এবং অনেক আগেই থেমে গিয়েছে, কিন্তু উত্তেজনার মধ্যে সে সেটা বুঝতে পারেনি। আর এই বৃষ্টি থেমে যাওয়ার মানে হচ্ছে টানেলের পানিও এতক্ষণে কমে গিয়েছে। এল জানতো পুলিশ তাদেরকে হয়তো ঠিকই বের করবে, কিন্তু বের করার পরে তাদেরকে নিশ্চয়ই তারা বিশ্বাস করবে না, অবশ্যই তাদের মেরে ফেলা হবে। তাই এল বুদ্ধি করে মেলিনজোর কথার সাথে এবার তাল মেলায়। এরপর সে তার দলবল নিয়ে ওই টানেলের কাছে চলে আসে আর সত্যিই এবার দেখা যায় পানির স্রোত এবং লেভেল অনেক কমে গিয়েছে। তারা এবার দ্রুত প্ল্যান অনুযায়ী সেই টানেলের মিড পয়েন্টে জমা হয় এবং ড্রেস চেঞ্জ করে লুটের টাকা পয়সা সহ সেখান থেকে অনেকটা সফলভাবেই পালিয়ে যেতে সক্ষম হয়। আর ওদিকে ফ্রেরেনের কাছে মেসেজ আসে এবং পুরো ব্যাপারটা শেষ পর্যন্ত তারা জানতে পারে।
হার্ড ড্রাইভ তো সেই কবেই নষ্ট হয়ে গিয়েছে। এল আর কি করে সেগুলো জানবে। বেচারা ফেরেন বুঝতে পারে এল তাদের বোকা বানিয়েছে। সে রাগে এবার ওই ক্রাইম সিনে ফেরত আসে এবং দেখতে পায় এল হোস্টেসদের শরীরে যে বোমগুলো ছেদ করেছিল সেগুলো আসলে সবগুলোই নকল ছিল। এমনকি তাদের কাছে যে বন্দুকগুলো দেয়া হয়েছিল সেগুলো ছিল নকল। ফেরেন এরপর চিন্তিত মনে 314 নম্বর লকার খুঁজতে যায় এবং সেখানে গিয়ে সে তাজ্জব বনে যায়, কারণ সেই লকারের মধ্যে দুটো কাগজের পাখি রেখে গিয়েছিল এল। আর এই একই সময়ে আর একটা ঘটনা ঘটছিল। পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছিল সরকারের দুর্নীতিমূলক কর্মকাণ্ডের নিউজ প্রচারে। ফেরেন মেলিনজো সহ পুরো সরকার কেঁপে উঠেছিল এই নিউজগুলো দেখে। একে তো তারা একটা ডাকাত দলের সাথে পেরে উঠছিল না বুদ্ধিতে, তার উপরে সরকারি কেলেঙ্কারিতেও তাদের নাম উঠে গিয়েছিল। সব মিলিয়ে ফেরেনের অবস্থা একেবারে লেজে গোবরে হয়ে গিয়েছিল। ব্যাংক থেকে এরপর সে বেরিয়ে আসলে নিউজ রিপোর্টাররা তাকে ঘিরে ধরে, কিন্তু সে কোনো উত্তরই দিতে পারে না। ওদিকে পুলিশের একটা টিম অবশেষে ওই টানেলের খোঁজ পেয়ে যায়, কিন্তু সেখানে এলদের জামা কাপড় ছাড়া আর কিছুই ছিল না। মুভির একদম শেষের অংশে আমরা এলদেরকে একটা ট্রেনে দেখতে পাই। ব্যাংক ডাকাতির টাকা পয়সা তো পেলই তারা, পাশাপাশি সরকারের ভিত্তিটাও নড়িয়ে দিতে পেরে এরা সবাই মহা খুশি ছিল। আর এখানেই এই অসাধারণ, মানে আমার দৃষ্টিতে অসাধারণ মুভিটার সমাপ্তি ঘটে। কিন্তু আপনাদের দৃষ্টিতে বা আপনাদের কেমন লাগলো এক্সপ্লেইন এবং গল্প দুটোই কমেন্টে জানাবেন, সে আশা রেখে আজকের এক্সপ্লেইন শেষ করছি। সবাই ভালো থাকুন, টেক কেয়ার।